মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন বা আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন, যে বাংলাদেশি মানুষজনের ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার প্রবণতা কিন্তু আজকের না। এটা মানে বহু যুগ ধরে এই প্রবণতা দেখা গিয়েছে যে বাংলাদেশি মানুষজন ভারতীয় নাগরিকত্ব পেতে চায়। বাট এটা কখনো আপনারা ভেবে দেখেছেন বা তোমরা ভেবে দেখেছো যে ভারতীয়রা কেন বাংলাদেশের নাগরিকত্ব পেতে ইচ্ছুক না? এই কোশ্চেনটা কিন্তু একটা বড় কোশ্চেন এবং চাইবো যে আপনারা আপনাদের সুনির্দিষ্ট মতামত এই বিষয়ে দেবেন চ্যানেলে। তো মেন টপিকে যাওয়া যাক। চিন্তা নেই, আমি এসআইআর নিয়ে কিছু কথা বলবো না, কারণ এসআইআর সম্বন্ধে আপনাদের বা তোমাদের অভিজ্ঞতা অনেকটাই হয়ে গিয়েছে। সবাই এত বেশি পড়াশোনা করে ফেলেছে বিষয়টার উপরে, সেটার আর নতুন করে বলার কোনো জায়গা নেই। তো সবাই অলমোস্ট জিনিসটা সম্বন্ধে যেখানে ক্লিয়ার আইডিয়া আছে সেটা নিয়ে না বলাই ভালো। যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সামারি রিভিশন। সামারি রিভিশন ব্যাপারটা কি সেটা আমরা একটু বুঝবো আজকে। তো দেখো, এটাও কিন্তু একটা নির্বাচন সংক্রান্ত একটা প্রক্রিয়া, যেটা নির্বাচন কমিশন বরাবর কিন্তু কন্ডাক্ট করে থাকে। কি কন্ডাক্ট করে থাকে? সামারি রিভিশন। এটা বার্ষিক সংশোধন, প্রতি বছর নিয়ম করে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। ভেবো না যে তুমি এই জিনিসটায় পার্টিসিপেট করতে পারছো না মানে হচ্ছে না। প্রতি বছরই কিন্তু সামারি রিভিশন একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু হয়ে থাকে এবং প্রতি বছর এটা কবে হয় দেখো, সেপ্টেম্বর মাসে পরিচালিত হয়। প্রতি বছর নিয়ম করে সেপ্টেম্বর মাসে সামারি রিভিশন হয়ে থাকে এবং সেই সামারি রিভিশন যেটা কন্ডাক্ট হয় সেটা কি হিসাবে হয় না, পরবর্তী বছর যে বছর হচ্ছে, ধরো 2011 সালে সামারি রিভিশন হলো, সেটা হবে কোন হিসেবে না 2012 সালের জানুয়ারি মাসের 1 জানুয়ারি রেফারেন্স ধরে কিন্তু সেই জিনিসটা কন্ডাক্ট হয়ে থাকে। এবং এই সামারি রিভিশনের মেন মোটোটা কি? সেটা হচ্ছে ভোটার নাম তালিকাভুক্ত। সেম জিনিস যে জিনিসটা এসআইআর এ হচ্ছে, ভোটার নাম তালিকাভুক্ত সংশোধন, ভোটার সংশোধন করা মানে কারোর নামের ভুল আছে, অ্যাড্রেসে ভুল আছে বা কেউ মারা গিয়েছে, সেই জিনিসগুলো সংশোধন করা এবং ঠিকানা পরিবর্তন করা। কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হলো বা কেউ বিয়ে করে আরেক জায়গায় চলে এলো, এই যে অ্যাড্রেস পরিবর্তন বা তাদের নামের টাইটেল চেঞ্জ, এই সমস্ত জিনিস কিন্তু সারা বছরের সেপ্টেম্বর মাসে বরাবর ইলেকশন কমিশন সামারি রিভিশন এই ব্যাপারটা দিয়ে কন্ডাক্ট করে থাকে। প্রতি বছরই কিন্তু হয় এটা। তো তাহলে কেন আমি আর নতুন করে এসআইআর করছি, এই জিনিসটা কিন্তু আমরা একটু বুঝবো। তো চলো একটা গল্প দিয়ে শুরু করা। ওটা যদিও নিজের বাস্তব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সালটা তখন 2011 সাল। 11 সালে তখন সেন্সাস হয়ে গিয়েছে, একটা বড় মানে জিনিস কন্ডাক্ট হয়ে গিয়েছে ভারতবর্ষে। তো সব কিছু নতুন। তখন সরকারি চাকরিতেও নতুন পা রেখেছি, জিনিস সম্বন্ধে জানার আগ্রহ অনেকটাই। তো কি হলো না, 2012 সালের যে সামারি রিভিশন সেখানে আমার নাম নথিভুক্ত হলো। তো দেখলাম যে হ্যাঁ, সামারি রিভিশন করতে হবে, বেশ ইন্টারেস্টিং জিনিস হবে ব্যাপারটা। তো সেটা বুঝতে গিয়ে অনেক কিছু শিখলাম। কি শিখলাম সেটাই শেয়ার করব। তো তখন দেখো, অফিসে সেই অর্থে কম্পিউটারের প্রচলন সব ডিপার্টমেন্টে কিন্তু খুব বেশি হয়নি। 2-4টে ডিপার্টমেন্টে মোটামুটি কম্পিউটারাইজড সিস্টেম চলে এসছে। 2012 সালের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের চাকরির ক্ষেত্রে। তো সেই সময় কি হতো, এই সামারি রিভিশনের জন্য বিএলওদেরও কিন্তু ভূমিকা তখনও ছিল। কি ছিল? বিএলওদের কাছে কিন্তু আবেদন করতে হতো আবেদনকারীকে। বিএলও কিন্তু কারোর বাড়িতে যেত না। তো তোমাকেই যেতে হতো বা আপনাদের যেতে হতো বিএলওর কাছে, গিয়ে বলতে হতো যে আমার নামের এই জায়গায় সংশোধন হবে বা আমি নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করব অথবা আমার অ্যাড্রেস চেঞ্জ হবে। এই সমস্ত কাজ কিন্তু বিএলওদের কাছে গিয়ে প্রপার ফর্মে সেগুলো সাবমিট করতে হতো। বিএলও নিজে কোথাও যেত না, বিএলও একটা জায়গায় বসে থাকতো, একটা ডে অনুযায়ী একটা পঞ্চায়েতের কোনো একটা স্কুলে
তো সেখানে সবাই মিলিতভাবে বিএলওর কাছে গিয়ে প্রপার ফর্মে সেই আবেদনগুলো জমা করতো। এবং এই জমা করারও কিন্তু একটা টাইম বাউন্ড ছিল, যে অমুক ডেট থেকে অমুক ডেট পর্যন্ত বিএলও এই স্কুলে বসবেন, ওনার কাছে গিয়ে যাবতীয় তোমার ডকুমেন্টস এবং সেই ফরম্যাট নিয়ে জমা করবে। এরপরে বিএলওর কাজ কি হতো, বিএলওরা তখনকার দিনে সেই ফর্মগুলোকে স্ক্রুটিনাইজ করতো নিজে থেকে। করার পরে বিএলও কিন্তু একটা রিমার্কস দিত যে এই ফর্মে এই গন্ডগোল আছে, সেই কারণে এই করা যাবে না, অথবা এই ফর্মে এই ঠিকঠাক আমি পাচ্ছি সমস্ত ডকুমেন্টস। তারপরে এটাকে কি করতো, সে অ্যাপ্রুভ করতো এবং সেই ফর্মগুলোকে গুনে কোন জিনিসের জন্য কতগুলো আবেদন পড়লো টোটাল জিনিসটাকে তিনি কাউন্ট করতেন। এবং ব্লক লেভেলে মানে বিডিও অফিসে কিন্তু তার কাজ থাকতো সেই ফর্মগুলোকে জমা করা, এবং জমা করারও কিন্তু একটা প্রপার টাইম বাউন্ড দেওয়া থাকতো যে এই অমুক দিনের মধ্যে জমা করতে হবে। তো এরপরে কি কাজ হতো না, ব্লক লেভেল থেকে বিডিও সাহেবরা তখনকার দিনে বিভিন্ন অফিসারকে এনগেজ করতো এই পঞ্চায়েতগুলোর অনুযায়ী, যে অমুক পঞ্চায়েতের দায়িত্বে অমুক অফিসার থাকবেন, অমুক পঞ্চায়েতের দায়িত্বে অমুক অফিসার থাকবেন, এবং তার সঙ্গে আরও টিম ফর্ম হতো। একটা অফিসারের সঙ্গে আরও 3-4 জন করে এমপ্লয়ি কিন্তু অ্যাডিশন হতো। কি কারণের জন্য, হিয়ারিংয়ের জন্য। মানে বিএলওরা যে জিনিসগুলো জমা করলো সেগুলো তো টোটালটাই জেরক্স কপি, জেরক্স, তার তো অরিজিনাল কেউ দেখেনি। মানে ইভেন বিএলও দেখেছি কিনা তখনকার দিনে সন্দেহ। বিএলও কিন্তু সেই জেরক্সটার উপরে বেস করে তার রিমার্কসটা পুট ডাউন করবে। এবারে কি হলো, ব্লক লেভেল থেকে একটা দিন ঘোষণা করা হতো যে অমুক পঞ্চায়েতের অমুক স্কুলে অমুক দিন হিয়ারিং হবে। তো যারা যারা ওই ফর্মে আবেদন করেছেন তারা অমুক সময়ে অমুক ডেটে অমুক স্কুলে কিন্তু উপস্থিত থাকতে হবে। কি নিয়ে, অরিজিনাল নিয়ে সমস্ত কিছু, তার যে ডকুমেন্টসগুলো সে প্রোভাইড করেছে তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। এবারে কি হলো, ব্লক অফিস থেকে গেলেন অফিসার, সঙ্গে তার টিম, তারা গিয়ে কি করতো, সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু চেক করতো যে যে জিনিসটা জমা হয়েছে অফিসে সেইটা সঠিক কিনা, তার মধ্যে কোনো ম্যালপ্র্যাকটিস আছে কিনা, কোনো হোয়াইটনার দিয়ে কোনো কিছু ওভার রিটেন করা হয়েছে কিনা, এইগুলো কিন্তু চেক করা হতো। এবং সেই চেকিংয়ের সময় সেই বিএলও কিন্তু উপস্থিত থাকতো। এখন এটা একটা মজার বিষয়, বিএলও যেহেতু সেই পঞ্চায়েতের অধিবাসী, মানে সেখানকার বাসিন্দা, তো তার কাছে না এটা একটা হেকটিক জব হয়ে থাকতো যে যদি কারোর মিসিং হয়, কোনোভাবে কারেকশন হলো না, কোনোভাবে নতুন নাম তুলতে পারলো না, সেটা তার কাছে কিন্তু একটা হেকটিক জার্নি থাকতো। তো বিএলওরা বরাবর চেষ্টা করতো, আগেও চেষ্টা করতো, যে যেভাবেই হোক না কেন পুরো ব্যাপারটা যাতে সেটেল ডাউন হয়ে যায়, কোনো রকম যেন ডাউট না থাকে। তো সেই কারণে বিএলওরাও কিন্তু তাদেরকে মানে ভোটারদেরকে কিন্তু হেল্প করতো সেই জায়গায়, যে স্যার যিনি থাকতেন দায়িত্বে তাদেরকে বলতেন যে স্যার এইটাই ব্যাপার, যাতে এটা হয়ে যায়, দেখুন ইনি অনেক বছর ধরে এই করছেন কিন্তু হচ্ছে না। তো এই প্রবণতা কিন্তু বহু যুগ ধরে হয়ে আসছে, আজকে বলে না। তো তারপরে কি হলো, সেই ফর্মগুলো স্ক্রুটিনাইজ হলো, প্রপার ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, তারপরে সেগুলো কাউন্টিং হয়ে চলে আসতো ব্লক লেভেলে। এইবারে ব্লক লেভেলের গল্পটা কি হতো, ব্লক লেভেলে আসার পরে প্রতিটা ফর্মকে ম্যানুস্ক্রিপ্ট আকারে লিখতে হতো, মানে হাতে লিখতে হতো। একটা ফরম্যাট দেওয়া থাকতো যে নতুন ভোটার ইনক্লুড হবে, তাহলে তার কি করতে হবে, তার নাম, তার অ্যাড্রেস, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, সমস্ত কিছু যা ডকুমেন্টস সে প্রোভাইড করেছে এবং যেগুলো ভেরিফাইড হয়েছে কোথায়, স্কুলে, অরিজিনাল ডকুমেন্টসের সাথে, সেগুলোকে ম্যানুস্ক্রিপ্ট আকারে পুরোপুরি একটা ফরম্যাটে কিন্তু পুট আপ করতে হতো। তারপরে সেটা চলে যেত কম্পিউটারাইজড হওয়ার জন্য, যে হ্যাঁ ওকে সব কিছু ঠিক আছে, ইআরওরা দেখে নিয়েছেন, এগুলোকে সঠিক পাওয়া গিয়েছে এবং অ্যাপ্রুভড পাওয়া গিয়েছে, সেগুলো চলে যেত কোথায়, কম্পিউটারাইজড করার জন্য। এবং সেই কম্পিউটারাইজড করার পরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি ধরা পড়ে, আবার ফার্দার সেগুলোকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসের সাথে চেকিং করা হতো, অথবা জেরক্সের সঙ্গে মিলিয়ে দেখা হতো যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে বেরোতো ফাইনাল লিস্ট, যেটাকে ফাইনাল ড্রাফট লিস্ট বলা হচ্ছে। এবং
এই টোটাল প্রসিডিওর হতে কিন্তু মোটামুটি 2-3 মাস সময় লাগতো তখনকার দিনেও। তো এই হচ্ছে প্রসিডিওর। এখন ব্যাপার হচ্ছে এই প্রসিডিওরের মধ্যে এসআইআর এসে নতুনত্ব কি দিল সেটা একটু দেখব। দেখো, এখানে সামারি রিভিশনের উদ্দেশ্য এবং পদ্ধতিটা একটু বুঝে নিই। সেটা হচ্ছে যতটা সম্ভব নির্ভুল রাখা। মানে দেখো, যেহেতু এটা আবেদনের ভিত্তিতে হচ্ছে এবং প্রতি বছরই হচ্ছে, তাই চেষ্টা করা হতো যে যতটা সম্ভব নির্ভুল রাখা যায়। একেবারে যে নির্ভুল ড্রাফট লিস্ট বেরোতো সামারি রিভিশনে বা বেরোয় এরম কিন্তু বলা নেই। 2 নম্বর কি আছে, নির্দিষ্ট সময়ে খসড়া তালিকা প্রকাশ করা এবং এর পরেও দাবি এবং আপত্তি জানানোর সুযোগ থাকে। সেটা কতদিন? উইদিন 1 মান্থ। সব কিছু প্রসিডিওর হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গিয়ে একটা খসড়া তালিকা প্রকাশ করা হলো। তারপরেও দেখা গেল অনেকের ভুল আছে, অনেকের নাম ইনক্লুড হয়নি, অনেকের ডিলিশন করার কথা ছিল সেটাও হয়নি। তো সেখানে কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে সেখানে আবেদন করার সুযোগ কিন্তু থাকে। এটা সামারি রিভিশনের মেন পদ্ধতি এবং উদ্দেশ্য, যেটা আমি অরিজিনাল গল্পের আকারে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আরো ভিতরে ঢোক। যুগের সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম চেঞ্জ হতে শুরু করলো। তো তখন কি হতো না, ওই একটা যে উইদিন পিরিয়ড বা সাডেন পিরিয়ড দেয়া থাকতো, সেই পিরিয়ডের মধ্যে যদি কারোর কোনো রকম মীমাংসা না হতো, তাকে কিন্তু আরও কিছুদিন ওয়েট করতে হতো, মানে পরবর্তী সামারি রিভিশনের জন্য। সারা বছর জিনিসটা কিন্তু তখনকার দিনে হতো না। পরে চেঞ্জ হয়ে গেল জিনিসটা, কি সারা বছরের একটা প্রসেস চলে এলো, যে সংক্ষিপ্ত সংশোধনের সময় যে সমস্ত পরিবর্তন করা যায় না, যে সমস্ত পরিবর্তনগুলো করা গেল না, সেগুলো বছরের বাকি সময় কন্টিনিউয়েশন আপডেশন, যেটা হলো প্রতিটি বুথ স্তরে, মানে তুমি যে বুথের ভোটার সেই বুথে তুমি চাইলেই সারা বছর তোমার কিন্তু এই আপডেশনটা কিন্তু করতে পারবে। এই মানে প্রভিশনটা এলো অনেক পরে, তখন কিন্তু ছিল না। তো এটা একটা ভালো উদ্যোগ ইলেকশন কমিশনের, যে ব্যাপারটাকে কন্টিনিউয়াস প্রসেস করে দেওয়া হলো, যে সারা বছর চলুক। সংশোধন করবে, ঠিক আছে, চলে এসো, আবেদন করো, তোমার সমস্ত কিছু স্ক্রুটিনাইজ হবে এবং তোমার সব কিছু প্রসেস সারা বছর চলতে থাকবে। তো এটা একটা ভালো উদ্যোগ ইলেকশন কমিশনের। এখন এই যে সামারি রিভিশন এবং এসআইআর, যেটাকে তোমরা রীতিমতো পড়াশোনা করে ফেলেছ, সেই দুটোর বেসিক ডিফারেন্সটা কি সেটা আমরা এবার জানব। তো এতক্ষণ আমরা যা বুঝলাম যে সামারি রিভিশন তো সেই সেম প্রসেস ছিল, তাহলে এসআইআর, যেটা আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বলছি, এর সঙ্গে বেসিক ডিফারেন্সটা কোথায় কোথায় এটার প্রয়োজন দেওয়া হলো সেটা একটু বুঝে নেব। দেখো, সময়, কোন সময়ে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে, দেখো সামারি রিভিশন আমি আগেই বলে দিলাম, এখন কন্টিনিউয়াস আপডেশন প্রসেস এবং এটা সারা বছর কিন্তু এখন চলতে থাকে সামারি রিভিশন। বাট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু একটা নিয়ম মাফিক হয় এবং যখন ইলেকশন কমিশন মনে করে তখন কিন্তু এটা হয়, আদারওয়াইজ কিন্তু সারা বছর ধরে বা প্রতি বছর কিন্তু এসআইআর হয় না, এই প্রক্রিয়া চলে না। চলে কোনটা? সামারি রিভিশনটা। পদ্ধতি, দুটোর মধ্যে পদ্ধতিগত কি পার্থক্য আছে দেখো। একটা হচ্ছে আবেদন ভিত্তিক সামারি রিভিশন। আমি কি বললাম, যে অ্যাজ এ ভোটার হিসাবে তোমাকেই কিন্তু আবেদন করতে হবে যে তোমার কি দরকার, তুমি নতুন নথিভুক্ত হতে চাচ্ছ, না তোমার কোথাও ভুল আছে সেটা কারেকশন করতে চাচ্ছ, না কি। তুমি যদি আবেদন না করো দেন কিন্তু তোমার কোনো কিছু প্রসেস হবে না। বাট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর যেটা বলছি, সেখানে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বাধ্যতামূলকভাবে কিন্তু তথ্য যাচাই হবে। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে দেখো, আবেদনের ভিত্তিতে বলেই দিলাম যে তুমি আবেদন যদি করো তবেই তোমার তথ্য যাচাই হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু এসআইআর এর ক্ষেত্রে এটা বাধ্যতামূলক, তোমার তথ্য যাচা হবেই হবে, যাচাই। এবং দুটোর লক্ষ্য কি, একটা লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব সংশোধন। দেখো, এটা সারা বছরের প্রক্রিয়া, নর্মাল ওয়াইজ প্রতি বছর যেহেতু হয়, তাই সবাই মিলে চেষ্টা করে যে যতটা সম্ভব এটাকে কারেকশন রাখা, সঠিক রাখার চেষ্টা করা হয়। তার মানে এই নয় যে 100% সেখানে কারেকশন সম্ভব, কারণ অনেকেই দেখা গেল মারা গেল বাড়িতে, তো সে যদি না আবেদন করে থাকে, তার ফরম্যাট তো দেয়াই আছে, যদি আবেদন না করে প্রতিটা বিএলওর পক্ষে কি সম্ভব সেই আবেদন তুলে আনা এবং ব্লক লেভেলে জানানো এবং তার ডিলিশন করা।
এই জিনিসটা সবসময় যে সম্ভব হয় তা না, সেই কারণে কিন্তু এটা আংশিক সংশোধন করা সম্ভব। সম্পূর্ণভাবে কিন্তু সামারি রিভিশনের মাধ্যমে যে ড্রাফট লিস্টটা পাবলিশ করা হয় সেখানে কিন্তু সঠিক সংশোধন হয়ে ওঠে না। এখানে কিন্তু এসআইআর এর ক্ষেত্রে সম্পূর্ণ বিশুদ্ধ তালিকা নিশ্চিত করতে হবে। এসআইআর যেহেতু একটা অনিয়মিত প্রোগ্রাম, যেহেতু এটা মানে ইলেকশন কমিশন এটা একদম মানে ধরে ধরে এটা করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু টার্গেট এরিয়া থাকবে সম্পূর্ণ বিশুদ্ধ, একদম কোনো রকম যেন জল না থাকে ভোটার লিস্টের মধ্যে, সেটা নিশ্চিত করতে হবে এবং সেই শুদ্ধ একটা ভোটার লিস্ট পাবলিক করতে হবে। এটাই হচ্ছে এসআইআর এর মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। চলো আরেকটু দেখে নিই। তাহলে তো এতটুকু তোমরা বুঝে গিয়েছো যে সামারি রিভিশন যেহেতু সারা বছর হয়ে থাকে, তাহলে এসআইআর এর খুব বেশি প্রয়োজনীয়তা নেই। বাট এসআইআর এর প্রয়োজনীয়তা কেন হলো সেটা হচ্ছে, দেখো কোন পরিস্থিতিতে এসআইআর ঘোষণা করা হয়, সেটা হচ্ছে বড় কোনো নির্বাচন থাকলে, মানে সে স্টেট লেভেলে হোক বা দেশের নির্বাচন হোক, যেভাবেই হোক না কেন, কোনো বড় নির্বাচন থেকে থাকলে সাধারণত ইলেকশন কমিশন এসআইআর ঘোষণা করে থাকে। 2 নম্বরটা কি আছে, অসামঞ্জস্যপূর্ণ ভোটার তালিকা হয়ে থাকলে, মানে ইলেকশন কমিশনের কোথাও মনে হচ্ছে যে ভোটার তালিকাটা দেশব্যাপী হয়ে আছে, সেখানে কোনো কিছু এরর আছে, সেখানে কিছু জল মিশিয়ে আছে, তো সেটার একটা সঠিক সংশোধনের দরকার। সেই কারণের জন্য এসআইআর ঘোষণা করে থাকে। 3 নম্বর কি আছে, অনুপ্রবেশ সংক্রান্ত খবর, মানে দেশের এরম একটা খবর আসছে যে দেশের যে ভোটার লিস্ট আছে সেখানে প্রচুর অনুপ্রবেশ ইনক্লুড হয়ে আছে, বা অনুপ্রবেশ ঢুকে আছে ভোটার লিস্টে, নতুন করে আসার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু এসআইআর ঘোষণা করে থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এই 3টে ছাড়াও অনেক কারণ থাকতে পারে, বাট সেটা আমার পার্সোনালি জানা নেই। তোমাদের যদি মনে হয় যে এসআইআর ঘোষণার দরকার আছে কি নেই, সেটা তোমরা কমেন্ট আকারে অবশ্যই জানাবে। কিন্তু এটা যেহেতু এডুকেশনাল চ্যানেল এবং পুরো ভিডিওটাই যেহেতু এডুকেশনাল পারপাসে করা হচ্ছে, সুতরাং নিজেদের বক্তব্যে কিন্তু যেন ভদ্রস্থ বা মার্জিত ভাবটা ফুটে ওঠে। কোনোভাবে যেন এমন কিছু বলতে যেও না বা যাওয়ার চেষ্টা করো না যাতে নিজের ব্যক্তিত্বে আঘাত লাগে, সেই জায়গাটায় কিন্তু একটু নজর রেখে কমেন্ট করো। তো দ্যাটস ইট। ক্লাস কেমন লাগলো বা এই জিনিসটা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এবং যদি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা কোনো অংশে তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, দেন একটু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবার অন্তত ধারণাটা সম্বন্ধে পরিষ্কার একটা আইডিয়া তৈরি হয়। তো চলো, সবাই ভালো থাকবেন বা থেকো। টাটা।